This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামী 30 তারিখ বেলা 1টায় আমার অফিসিয়াল প্রোগ্রাম সন্দেশখালীতে থাকবে। কোনো কিছুই পাল্টালো না, কি পাল্টালো? কিছু পাল্টিয়েছে? দিদি একটা ব্যবস্থা করুক, এখানকার প্রত্যেক ঘরে ঘরে কোনো ব্যাট ছেলে পাবে। টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আমি শর্মিষ্ঠা হাজির হয়ে গিয়েছি সরবেরিয়া আকুঞ্জিপাড়া মোড়ে। আকুঞ্জিপাড়া মোড়ে কেন রয়েছে? ওই যে তৃণমূল কংগ্রেসে না এই বছরের শুরুর দিকটা ভালো হয়নি, এই আকুঞ্জিপাড়া মোড় তার জন্য দায়ী। এই যে শেখ শাহজাহানের পরপর 3টে বাড়ি আমরা দেখতে পাচ্ছি, এখানেই তো রেশন দুর্নীতি মামলায় এসে ইডির উপর হামলার ঘটনা, সাংবাদিকদের উপর হামলার ঘটনা, তারপর রীতিমতো এখানকার মাটি উত্তপ্ত হয়ে ওঠে। এবং 5 তারিখ যে ঘটনা, সেটা 3 সপ্তাহ পর ওপারে নদীর ওপারে সন্দেশখালী 1 নম্বর ব্লকে গিয়ে পৌঁছয় এবং কোথাও একটা তৃণমূল চাপে পড়ে গিয়েছিল এখানে। কিন্তু শুরুটা খারাপ হলে মাঝে মানে লোকসভা ভোটের সময় কিন্তু তৃণমূল যথেষ্ট ভালো ফল করেছে। হাজী নুরুল ইসলাম সে আত্মবিশ্বাসের সঙ্গে প্রচুর ভোটে তৃণমূল কংগ্রেসকে এইখান থেকে জয়লাভ করিয়েছে বসিরহাটে। কিন্তু সন্দেশখালী বিধানসভা, সেই সন্দেশখালী বিধানসভায় কিন্তু বিজেপি প্রার্থী রেখা পাত্রই এগিয়েছিল, খুব কম ভোটে হলেও এগিয়েছিল। সামনে তো বিধানসভা ভোট রয়েছে, তার উপর সাংসদ হাজী নুরুল ইসলামের মৃত্যু হয়েছে, বসিরহাটে আবার ভোট রয়েছে। সেই ভোটের অঙ্ক মাথায় রেখেই কি এই বছরের শেষের দিকে 30 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীতে পা রাখছেন? অনেকেই বলছেন সাম্প্রতিক ইতিহাসে মমতা বন্দ্যোপাধ্যায়কে সন্দেশখালী মাটিতে পা রাখতে দেখা যায়নি, কিন্তু হঠাৎ কেন? তো সন্দেশখালী মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি চাইছেন, সেই প্রশ্নের উত্তর খুঁজতে আজ বেরিয়ে পড়েছি শর্মিষ্ঠা। চলুন বেরোনো যাক। ধামাখালী পৌঁছে গিয়েছি, কারণ ধামাখালী থেকে তো আমি অন্যদিকে যেতে হবে। তবে জানেন তো, শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠার পরও বসিরহাটের মানুষ যেন বুঝিয়ে দিয়েছেন যে মোদি নন, দিদিতেই তাদের ভরসা। আমি যখন ধামাখালীতে যাচ্ছি, কারণ ভোটের অঙ্কের ইকুয়েশনটা সন্দেশখালী 1 নম্বর ব্লক এবং 2 নম্বর ব্লকে কিন্তু আলাদা, এবং নদীর এপারে যেরকম ভোটের অঙ্ক, নদীর ওপারে ভোটের অঙ্ক আলাদা। সেই ভোটের অঙ্কটা অবশ্যই বলবো, কিন্তু যেতে যেতে আমি যখন ধামাখালীতে যাচ্ছি, বহুদিন পর এই ছবি দেখলাম, কারণ মাঝেও তো সন্দেশখালী এসেছিলাম, আবারও রীতিমতো প্রচুর পুলিশের গাড়ি। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে তিনি আসছেন প্রথমবার, তাই তার কাছে কি দাবি রাখছেন সন্দেশখালীর মানুষ, বিশেষ করে ওই দ্বীপাঞ্চলের মানুষ, বিশেষ করে দ্বীপাঞ্চলের ওই মহিলারা যাদের প্রচুর অভিযোগ ছিল, সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমি বেরোচ্ছি। চলুন এবার ধামাখালী দিয়ে আমি সরাসরি একেবারে সন্দেশখালী দ্বীপে যাই। সন্দেশখালী এখন কেমন আছে? কদিন আগে মানে জানুয়ারিতে যা অবস্থা হয়েছিল, ফেব্রুয়ারিতে যা অবস্থা হয়েছিল, বারবার আমরা এসেছিলাম। আজকে যে ছবি দেখলাম, প্রচুর পুলিশ, সেই ছবি দেখা গিয়েছিল। এখন সন্দেশখালী কেমন আছে? এখন আগের তুলনায় অনেকটা ঠান্ডা হয়ে আছে, অনেকটা ভালো আছে। অনেকটা ভালো আছে। আগে যে এত অত্যাচারের অভিযোগ উঠেছিল, শিবু, উত্তম, এদের নাম উঠেছিল, এখন সব ঠান্ডা। ঠিক আছে, অতটা তো আমি বলতে পারবো না, কিন্তু আপাতত আমাদের পারে অত অশান্তি নেই, গন্ডগোল নেই। ভোটের অঙ্কটা যদি একটুখানি বলতে হয়, মানে এই সন্দেশখালী 1 এবং 2 এর মধ্যে যদি ভোটের অঙ্কটা, যদি আমি নদীর এপারে চলে এসেছি, তো সন্দেশখালী 2 নম্বর পঞ্চায়েতের মধ্যে আমি ঢুকে গিয়েছি। এইখানে ভোটের অঙ্কে একটুখানি হিন্দু এবং আদিবাসী ভোটটা বেশি পার্সেন্টেজ, যেটা আবার ওই পারে মানে নদীর ওপারে কিন্তু সংখ্যালঘু ভোটিং পার্সেন্টেজটা বেশি, যেখানে তৃণমূলের বেশ একটা শক্ত জায়গা। বলা হচ্ছে সন্দেশখালী গ্রাম পঞ্চায়েত কিন্তু তৃণমূলের কাছে একটা বরাবরই শক্ত জায়গা। সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের কথা বলছি। ভালো আছেন? কেমন আছে সন্দেশখালী এখন? অনেক শান্ত। আমি তাই ভাবছিলাম যে আমি এই জায়গাগুলো ঘুরেছিলাম, এইখানকার মানুষের সঙ্গেই আবার কথা বলি। এখন ঠিকঠাক? হ্যাঁ, এখন ভালো, মানে সত্যিই ভালো তো? একদম। মমতা বন্দ্যোপাধ্যায় আসছে, মিশন মাঠে আসছে, মানে এই দ্বীপাঞ্চলে আসছে, খুব ভালো লাগছে। দিদি আসছে, এটাই আমরা চেয়েছিলাম, একদিন ঘুরে যাক আমাদের সেখানে। তো সামনে যখন দিদিকে পাচ্ছেন, কি চাইবেন একজন সাধারণ মানুষ হিসেবে, কি ডিমান্ড?
সাধারণ মানুষ হিসাবে এখানে কোনো কাজ নেই তো, সব তো এখানকার মানে বেটা ছেলে সব বাইরে গেছে। দিদি একটা ব্যবস্থা করুক, এখানকার প্রত্যেক ঘরে ঘরে কোনো বেটা ছেলে পাবে না, সব তামিলনাড়ু, কেউ কেরালা, কেউ এতে সব কাজে চলে গেছে। এইগুলো তো এখানে কোনো কাজের দরকার, মানে বাড়িতে রাখতে হবে, হ্যাঁ এটাই চাইবে, এটাই চাইছেন একদম। এগুলো শুনেও ভালো লাগছে, মানে সত্যি তো কয়েক মাস আগে এসেছিলাম তো সেই মানুষগুলোর যে চেহারা দেখেছিলাম এখন যেন চেহারা অনেকটাই পাল্টে গিয়েছে। গত কয়েক মাসের ছবিটা কতটা পাল্টেছে সেটা আপনারা দেখলে বুঝবেন। মানে আমি যে জায়গাটা রয়েছে ত্রিমণি বাজার এলাকা, ওই ফেব্রুয়ারি, যদি আমি খুব ভুল না করি 8ই ফেব্রুয়ারি এই জায়গাটা রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আমি ঠিক সেই জায়গাটা যাব যেখানে এখানকার আদিবাসী মহিলা এবং প্রচুর মহিলা মিলে রীতিমতো প্রতিবাদে গর্জে উঠেছিলেন। শিবু উত্তমের নামে একাধিক অভিযোগ, শারীরিক মানসিক নির্যাতনের অভিযোগ, মাছের ভেরি করার নামে একাধিক জমি দখলের অভিযোগ। ঠিক এই জায়গায় ঝাঁটা হাতে লাঠি হাতে প্রচুর মহিলাকে দেখা গিয়েছিল প্রতিবাদে গর্জে উঠতে। সেই ত্রিমণি বাজার আজ গম গম করছে, ছবিটা পাল্টে গিয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক দলের ফ্ল্যাগ এখানে একেবারে পাশাপাশি দেখা যাচ্ছে, এদিকে যেমন তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ, এদিকে তেমনি বিজেপির ফ্ল্যাগ, এবং কিছুটা দূরে এগিয়ে গেলে তো আমি লেফটেরও ফ্ল্যাগ দেখতে পেলাম। তো বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা রাজনৈতিক দলের এই মুহূর্তে দাঁড়িয়ে এখানে সহাবস্থান রয়েছে। কিন্তু এই ত্রিমণি বাজারের মানুষ যারা একসময় প্রচুর অভিযোগ করেছিলেন, তাদের ব্যবসা রীতিমতো বন্ধ করে দিয়েছিলেন বেশ কয়েকটা দিন, কয়েকটা মাস তাদের ব্যবসায় যথেষ্ট প্রভাব পড়েছিল, সেই মানুষগুলো আজ কি বলছে সেই দিকের খোঁজটাও নেব। আমি ত্রিমণি বাজার থেকে ত্রিমণি এলাকায় রয়েছে, দেখি তাদের সঙ্গে একটুখানি কথা বলা যাক। আমি বিশেষ করে মহিলা মুখ খোঁজার চেষ্টা করব। কয়েক মাস আগে তো আমরা রীতিমতো এসেছিলাম, এখানে তো প্রচুর প্রতিবাদ, প্রচুর অভিযোগ, অনেক কিছু শুনলাম। এই কয়েক মাসে সন্দেশখালী এখন কেমন আছে? এখন সন্দেশখালী শান্তিপূর্ণ আছে, এখন কোনো অসুবিধা নেই। এখন কোনো অসুবিধা নেই। এখানে দীর্ঘদিন দোকানপত্র বন্ধও রাখতে হয়েছিল একেবারে। হ্যাঁ, ওদের অত্যাচার ছিল খুবই, যেমন যেগুলো অত্যাচার করতে এখন তো তারা ছাড়া পায়নি, এতে আছে এখন আমরা খুব শান্তিতে বাস করছি। আমাদের এখন কোনো অবজেকশন নেই, কোনো অভিযোগ নেই, কিছু নেই। আর বাইক বাহিনীর দাপট দেখা যায় না? না, আর কোনো কিছু দেখা যায় না, কোনো মদের উৎপাত কিছু নেই, একদম শান্তিপূর্ণ। এই যেমন শেখ শাহজাহান, শিবু হাজারা, এদের জন্য আমরা প্রচুর কষ্ট পেয়েছি। এখন সেই কষ্টের থেকে আমরা একদম নিরাপদে আছেন। তো মুখ্যমন্ত্রীর কাছে কি চাইবেন? মুখ্যমন্ত্রীর কাছে চাইবো দিদি যেন আমাদের আরো একটু মানে এটা করে দেয়, শান্তিভাবে যেন আমরা বসবাস করতে পারি, কোনো যেন এই অশান্তির ভোগটা যেন আমাদের আর না হয়। সন্দেশখালীর ঋষি অরবিন্দ মিশন মাঠ, বললাম না মাঠটা ভীষণ গুরুত্বপূর্ণ। দেখুন সব মাঠের ছবি, মাঠের পাশে লেখা আছে সম্প্রীতির মেলবন্ধন, এত কিছু রয়েছে। কিন্তু জানেন তো এই মাঠের ভীষণ গুরুত্বপূর্ণ জায়গাটা কি? এই দেখুন না, এখন অনেক ধুলো দেওয়ার চেষ্টা হয়েছে, মুছে ফেলার চেষ্টা হয়েছে শেখ শাহজাহান ফ্যান ক্লাব ফুটবল টুর্নামেন্ট। এখনো পুরো নাম ঢাকা যায়নি। সত্যি সন্দেশখালী মাটি থেকে পুরোপুরি নামটা ভোলা যায়, মানে পুরোপুরি নাম মুছিয়ে দেওয়া যায়, যদিও তিনি হেফাজতে রয়েছেন। কিন্তু এক সময় অভিযোগ ছিল যে সন্দেশখালী শেখ শাহজাহান, বেতাজ বাদশাহ শেখ শাহজাহান এবং তার লোকজন এই মাঠটাকে দখল করে নিয়েছিল এবং এখানে সে তার ফুটবল টুর্নামেন্ট করতো, রীতিমতো দখল করে ফুটবল টুর্নামেন্ট। আর সেই মাঠেই প্রশাসনিক তৎপরতায়, সেই মাঠেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন 30 তারিখ থেকে, মানে 30 তারিখে এই মঞ্চ থেকেই তিনি সভা করবেন, মানে 27 তারিখ আর তো কয়েকদিন। তাই সেই প্রস্তুতির ছবি কিন্তু আমরা শুরু করে দিয়েছি, দেখা শুরু করে দিয়েছি। এবং সুজিত বসু তিনি আজ সকালে এই মাঠে এসে পরিদর্শন করেছিলেন। কিন্তু যাদের একেবারে দুয়ারে মুখ্যমন্ত্রী, তারাও তো একসময় প্রতিবাদে গর্জে উঠেছিলেন, তারা আজকে কি বলছেন, মানে এই মিশন মাঠ সংলগ্ন এলাকার মানুষের বক্তব্য তুলব। চলুন। যেটু সন্দেশখালীরই মানুষ তো, বাড়ি কোথায়? হ্যাঁ, এইখানে। এই কয়েক মাস আগে এখানকার যা ছবি, আজকের ছবি পাল্টে গেছে তো দেখছি এসে। হ্যাঁ, একটা এদিকটা ঘুরুন না, এদিকটা ঘুরুন। এই মাঠটাও তো দখল করে নিয়েছিল শাহজাহানের লোকজন। তখন কি এরা সব খেলতে পারতো? বাইরে থেকে এসে খেলতে পারতো না। তো এখন সবকিছু স্বাভাবিক? স্বাভাবিক। সন্দেশখালী ভালো আছে এখন? আপাতত ভালো আছে। দুয়ারে মুখ্যমন্ত্রী, মানে এইখান থেকে 30 তারিখে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য। আপনারা কি চাইছেন? কি আর চাইবো, চাইলে কি পাবো? ওটা কতদূর এখনো হতাশা? হতাশা কেন? হতাশাটা কেন? এখন তো যাদের জমি দখল করা হয়েছিল সেই সময় দেখলাম তালিকা ফালিকা পুরো বের করে তাদেরকে জমি ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হলো। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখানে আসছে সরাসরি আপনাদের কাছে, তবু এই হতাশাটা কেন?
ভরসা রাখতে পারছেন না? কাজ না হওয়া পর্যন্ত, যতদিন সম্পূর্ণ না হবে ততদিন একটু ভয় আছে। কি মনে হচ্ছে আবার ফিরে আসবে নাকি? ওইটা ভয় আর কি, আবার আসে নাকি এইটা ভয়। সে শাহজাহান, শিবু, উত্তম আবার আসে নাকি? হ্যাঁ ওইটাই ভয়, ওইটাই ভয়। এটা আমরা হচ্ছে- এমনি হ্যাঁ। তবু আমরা এখনো পর্যন্ত আছি, এখন ভালো আছেন একটু হলেও? ভালো আছি, তবু ভরসা একটু আছে, একেবারে যে ভরসা নেই এমন গল্প নেই। এটাই হচ্ছে হটস্পটে আসার মজা, মানে সাধারণ মানুষের পালসটা বোঝা যায়। উনি বললেন যে ভরসা আছে কিন্তু ভয়ও আছে। অনেকে তো ছাড়া পেয়ে যাচ্ছে, বিভিন্ন দুর্নীতিতে যুক্ত থাকা নেতা মন্ত্রীরা, বিধায়করা, তারা তো ছাড়া পেয়ে যাচ্ছেন। শেখ শাহজাহান, সেও যদি আবার ছাড়া পেয়ে যায়, উত্তম, শিবু আবার যদি এই সমস্ত ফিকে হয়ে যাওয়ার পর আবার সেখানে একের পর এক মাছের ভেড়ি করার নামে জমি দখল করতে থাকে, সেই অত্যাচার যদি আবার ফিরে আসে, এই সাধারণ মানুষ কিন্তু তারা বলছেন যে ভয় আছে, পুরোপুরি কাজটা চাই। ফুটবল ক্লাব ফুটবল প্রেমীদের হাতে ফিরে এসেছে। তারা মাঠে খেলছেন, মাঠে প্র্যাকটিস করছে, তারা আসছে। ফুটবল মাঠ ফুটবল প্রেমীদের কাছে এসেছে, কিন্তু ওই যে আশা আকাঙ্ক্ষা একটা তো দোলাচল রয়েছে। তো আমি এলাকার মহিলাদের সঙ্গে কথা বলি, কারণ বেশিরভাগ অভিযোগ কিন্তু আমি সন্দেশখালী মহিলাদের থেকেই পেয়েছি। চলুন, ফুটবল মাঠের ফুটবল তাদের কাছেই দিলাম, এবার চলুন মহিলাদের সঙ্গে কথা বলি। মানুষের মধ্যে কোথাও ক্ষোভ, অভিমান তো অন্তত আজ করা যায়। সবাই তো আর ক্যামেরার সামনে কিছু বলতে চান না, তারা একটুখানি এড়িয়েই চলেন এই সমস্ত রাজনীতি। একটা বিষয়ে বোঝা গেল তাদের একটা কোথাও অভিমান আছে, যে অনেক সরকারি সুবিধা সুযোগ রয়েছে যেগুলো তৃণমূলের লোক বেছে বেছে পান, তারা সবাই পান না। তাই তাদের আর কিছু নতুন করে চাওয়ার নেই, যা পাবেন সেটাতেই না হয় পাবেন সুযোগ সুবিধা। কে দিদি, কেমন আছেন এখন? আগে যে সমস্ত এত অভিযোগ এত কিছু ছিল, সেগুলোর থেকে অনেক ভালো আছে। অনেক ভালো আছেন। এখন কোনো রকম সমস্যা হলে সহজে বলতে পারেন? কাকে বলেন? আপনারা আসছে, আপনাদের মতন সবাইকে বলা হচ্ছে। সে তো সাংবাদিকদের বলছেন, জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদেরকে বলতে পারেন এখনো? না সেই ভয়টা কাটেনি? আরে ভয় কিসে, সেটাই জিজ্ঞাসা করছি। সেই ভয়টা কেটেছে? আমাদের ভয় কেটে গেছে। প্রথমবার এই দ্বীপাঞ্চলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সামনে পেলে কি চাইবেন, কি বলবেন? আমাদের কিছু চাওয়ার নেই। কিচ্ছু চাওয়ার না। কেন? আমাদের কিছু চাওয়ার নেই, আমাদের চাওয়ার নেই, পাওয়ারও নেই, কিছু নেই আমাদের। আর এই সরকারি সুযোগ সুবিধা করে করেই তো এত ঝামেলা, সুযোগ মানুষ ভালোভাবে থাকার জন্যই এত কিছু। তো সেটা যখন হচ্ছে এই পরিবেশ পরিস্থিতি দাঁড়িয়ে আছি, তার জন্য আমরা আর বলছি আমাদের কিছু। তার মানে মানুষ ভালো এখনো পুরোপুরি নেই। কথায় যদি বলি মানুষ ভালো আছে, সন্দেশখালী মানুষ ভালো আছে, এক কথায়, অত বিতর্ক আমার দরকার নেই। সন্দেশখালী মানুষ ভালো আছে, হ্যাঁ কি না? এই যে একটা সাইলেন্স, এই যে একটা চুপ থাকা, মানে এই চুপটার মধ্যে উত্তর খুঁজে নিতে হবে। আমরা অনেক লড়াই করেছি আগে, করার পরেও আমাদের যখন পরিবেশ পরিস্থিতি এরকম জায়গায় দাঁড়িয়ে গেছে, তখন আমাদেরকে বাধ্য থেকে চুপ হয়ে যেতে হচ্ছে। বুঝতে পেরেছি। লড়াই করেছিলেন সত্যি তো। এখানে লড়াইয়ের যে ছবিটা দেখেছিলাম না, প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা বাড়ির মহিলা বেরিয়ে এসেছিলেন। সেই লড়াইয়ের ফল কতটা তারা পেয়েছেন তাদের বডি ল্যাঙ্গুয়েজে পরিষ্কার, তাদের শরীরী ভাষায় পরিষ্কার। কেমন আছেন দিদি? কেমন আছেন? এমনি জিজ্ঞাসা করছি, এখন কেমন আছেন? ভালো আছি। মুখটা ভালো নেই কেন? কি করে ভালো থাকবো? ভালো, সেইটাই তো আমি জানতে চাইছি। মন ভালো নেই কেন? মুখ মন ভালো নেই কেন? পেটে ভাত না থাকলে মন মুখ ভালো থাকে, কিছুই ভালো থাকবে না। পেটে ভাত দিচ্ছে না? কে দেবে আমাদের ভাত? কেউ দিচ্ছে? নিজেদেরকে গতরে খাটতে হবে, খেতে হবে, কেউ আমাদেরকে কিছু দেবে না। কেন? ফ্রি রেশন, চাল, লক্ষ্মীর ভান্ডার, আবাসে বাড়ি, এত কিছু দেওয়া হচ্ছে বলছে। কিছুই দেয়নি। আমরা এইসব যা করেছি সব তামিলনাড়ু খেটে করেছি, কেউ আমাদেরকে 10 টাকা সাহায্য দেয়নি। কোনো পার্টির থেকে, কোনো কিছুর থেকে আমাদেরকে কোনো কিছুই সাহায্য দেয়নি। কেউ কোনো জায়গায় আমাদের নাম দেখাতেই পারবে না, বলতেও পারবে না কোনো পার্টির লোক যে আমরা এই বাড়ির সদস্যকে এই জিনিসটা দিয়েছি। কেউ বলতে পারবে না। জোর গলায় এই ঘরের দরজায় দাঁড়িয়ে বুক ফুলে বলছি, 4 জন মিলে তামিলনাড়ু খেটেছি, তারপরে এই ঘর বাড়ি করেছি। পরিযায়ী শ্রমিক হিসেবে আন্দোলন করলেন, প্রতিবাদ করলেন, আপনাদের পরিস্থিতি পাল্টালো?
কোনো কিছুই পাল্টালো না। কি পাল্টালো? কিছু পাল্টিয়েছে? দুষ্কৃতী সব ধরা পড়লো, যারা আবার ছিল তারাই সেই পদে দাঁড়ালো, যা করার দরকার ওরাই করছে, ওদেরই পেট ভরছে। সাধারণ মানুষকে কি দিচ্ছে? কিছু দিচ্ছে? এই তো সারাদিন ধান কেটে কেটে এসে বসে আছি, দেখছে তো হাত মুখ পার অবস্থা কি। একটা কথা বলুন, এই আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি হঠাৎ করে মুখ্যমন্ত্রী এসে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন যে আপনার কি চাই? কি দেবে দিদি? এতদিন এই তো 12-15 বছর এই তো আছে, কই আমার ব্যক্তিগত হিসাবে আমাকে তো কিছুই দেয়নি, কিছুই দেয়নি। সবাই বলছে লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডারটা কি দিদি বাড়ি থেকে দিচ্ছে না কোথা থেকে দিচ্ছে এটাই বলুন তো। লক্ষ্মীর ভান্ডার আমরা তো চাই না, আন্দোলনের পর থেকে বলেছি আমাদের লক্ষ্মীর ভান্ডার লাগবেই না। কি না, আমাদের কোনো কিছুই চাই না। এই 1200 টাকা 1000 টাকা নিয়ে কি কাজে লাগবে বলুন? কোনো কাজে লাগবে? 1 কেজি সরষের তেল কিনতে গেলে 200 টাকা, 1000 টাকা, 1200 টাকা, কোন কাজে লাগে? নেওয়ার লোক যারা আছে তারাই নিচ্ছে, আমরা নিচ্ছি না। আচ্ছা, এই রেখাপাত্রের সামনে দাঁড়িয়েছিলাম, আমাদের তো পুলিশ কেস হয়ে গেছে, আমরা মার্ডার কেস করেছি, কত কি আমরা কতবার বসিরহাটে গেলাম। মানে রেখাপাত্রের হয়ে সঙ্গে দাঁড়িয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন বলে প্রচুর মিথ্যে অভিযোগও রয়েছে। রয়েছে। যে মানুষকে খুন করলাম, খুনের অভিযোগ হলো, মার্ডার কেস দিল, সে দিব্যি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর আমরা কেস খেয়ে, সাধারণ মানুষ, গরিব মানুষ, আমরা কেস খেয়ে মরছি। কি আর বিচার আছে দিদি? দেশে কোনো বিচার আছে বলুন? না না, বিচার তো আছে, সেটার উপরে আশায় মানুষ বাঁচে, সেই আশায় বেঁচে থাকতে হবে। সেই ভরসায় তো বুক ফুলে বসে আছি, দেখি কি হয়। আশা আকাঙ্ক্ষা তাদের মধ্যে যেমন রয়েছে, ভরসা রয়েছে, ভয়ও কোথাও রয়েছে। যাই হোক, আজ এখানে শেষ করছি। আরো অন্যান্য খবরের জন্য নজর রাখুন TV9 বাংলা।